অনেকে সারা বছর প্রচুর পরিশ্রম করে, কিন্তু পরীক্ষার আগে ছোটখাটো কয়েকটা ভুলের জন্য তার সব পরিশ্রম মাটিতে মিশে যায়। আমি একদমই চাইবো না তোদের মধ্যে কেউ এই সমস্যাটার সম্মুখীন হোস। সেই কারণে সারা বছর ধরে তোদেরকে ভৌত বিজ্ঞানের একদম ম্যাসিভ প্রিপারেশন করানোর পরেও এই ভিডিওটা না দিলে হয়তো এই পুরো জার্নিটা অসম্পূর্ণ থেকে যেত। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল ক্লাস 10 এর একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। তোরা কিছুদিন পরে মাধ্যমিক দিবি এবং তোদের পড়াশোনা মোটামুটি রেডি। যা পড়ার দরকার ছিল, যা শেখার দরকার ছিল, তোরা সেগুলো করে ফেলেছিস। এইবার শুনে নে এমন কতগুলো জিনিস যেটা তোরা করবি না, বা এমন কতগুলো জিনিস যেটা তোকে করতেই হবে। প্রথম যে জিনিসটা, আমি একদম সময় নষ্ট করবো না, তোর কাছেও সময় কম, আমার কাছেও সময় কম, আমাকে এক্ষুনি আর ক্লাস করাতে যেতে হবে। প্রথম 15 মিনিটের ব্যবহার ভাই, তুই প্রশ্ন এবং উত্তর সব মিলিয়ে 3 ঘন্টা 15 মিনিট সময় পাচ্ছিস। তোকে প্রশ্নপত্র 15 মিনিট আগে দিয়ে দেওয়া হচ্ছে এবং তোকে সেই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ার সময় দেওয়া হচ্ছে। অনেকে ওই সময় কি করে, মার্জিন টানতে ব্যস্ত থাকে। হ্যাঁ, অনেক স্কুল মার্জিন টানতে অ্যালাউ করে, তুই টানতেই পারিস, কিন্তু খেয়াল রাখিস ওই প্রথম 15 মিনিটে তোকে কিন্তু প্রশ্নপত্রটাকে ভালো করে দেখে নিতে হবে। তোকে কিন্তু সেই জায়গাগুলোকে মার্কিং করে নিতে হবে যেগুলোকে তুই অ্যাটেম্প্ট করবি। তোকে সেই জায়গাটাকে মেন্টালি প্রিপেয়ার করে নিতে হবে যেখান থেকে তুই শুরু করবি, এবং তোকে প্রশ্নের সিলেকশনটা তখনই করে নিতে হবে। কারণ আমি এই জিনিসটা সবসময় বলে রাখছি, কেউ যদি প্রশ্নের সিলেকশন ভুল করে, সে যতই ভালো প্রিপারেশন করে নিক না কেন, সে নাম্বার পাবে না। সবসময় ভাঙা প্রশ্ন অ্যাটেম্প্ট করবে, এমন প্রশ্ন অ্যাটেম্প্ট করবে যেটা তুমি পারফেক্টলি পারবে। আর প্রথম পাতায় প্রথম কোশ্চেন যেটা লিখছো সেটা যেন তোমার কনফিডেন্সে ভরা উত্তর তুমি লেখো। কোনো দোনোমনো টাইপের উত্তর তুমি প্রথম পাতার মধ্যেই লিখবে না, পুরো পরীক্ষা খারাপ হয়ে যাবে, খেয়াল রাখবি কথাটা। দ্বিতীয় যেটা আছে, উত্তর লেখার পর কি করব। দেখ, উত্তর তো সবাই লিখে ফেলে। এই একটা খাতা আমি তোকে দেখাচ্ছি, এখানটা খেয়াল কর, এই যে মেয়েটি আছে বা ছেলেটি আছে, সে একটা উত্তর লিখেছে, কিন্তু দেখ একটা উত্তর লেখার পর আরেকটা উত্তরের মধ্যখানে কোনো ডিমার্কেশন নেই তার ফলে যিনি খাতাটা দেখবেন পরবর্তীকালে, সে হয়তো দেখছেন, তিনি হয়তো দেখছেন সমস্ত কিছু সে একদম তার নাম লিখেছে, ব্র্যাকেটের মধ্যে তার সংকেত লিখেছে, একদম পারফেক্ট অনুপাত লিখেছে, বিক্রিয়ার শর্ত পয়েন্ট করে করে লিখেছে। বাট কত বাজে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছিস খাতাটার মধ্যে, এক কারি কাটাকুটি, এই প্রেজেন্টেশন এখানে কাটা ওখানে কাটা, হঠাৎ করে এখানে বিক্রিয়ার শর্ত শুরু হচ্ছে। আরে যখন তুমি শর্তটা বসাচ্ছ এখানে একটা বুলেট পয়েন্ট করো, শর্তগুলো পরিষ্কার করে লেখো। তুমি প্রত্যেকটা প্রশ্নের মাঝে একটা ডিমার্কেশন লাইন টানো, সেইগুলো তো তোমাকে করতে হবে অ্যাজ আ স্টুডেন্ট। এবং ডিমার্কেশন লাইন যেন স্কেল দিয়ে টানা হয়, ওরকম ঘ্যাঁচ ঘ্যাঁচ করে হাত দিয়ে টেনে দিলাম যেমন তেমন করে তা নয়, কিন্তু এগুলো একটু সময় নিয়ে করার চেষ্টা করবি ভাই। দেখ, আমি এখানেও খাতাটা পুরোটা দেখিয়েছি, বুঝতে পারছিস দেখ কতটা ভালো লিখেছে, কিন্তু প্রত্যেকটা লেখা দেখ কাটাকুটি, প্রত্যেকটা লেখার মাঝে দেখ ডিমার্কেশন লাইন নেই। দেখ এখানটা খেয়াল করে দেখ, পুরো একদম যেরকম করে শিখিয়েছি, প্রথমে সূত্র লিখেছে, তারপরে গাণিতিক রূপ, তারপরে পরপর পরপর জুড়েছে, সব করেছে, বাট ডিমার্কেশন লাইনগুলো না থাকার জন্য আর অতিরিক্ত কাটাকুটি থাকার জন্য এই খাতাটার ইমপ্রেশন খারাপ হবে, নাম্বার খারাপ হবে। আমি তোকে খুব দায়িত্ব নিয়ে বলছি, তুই একটু শুধরে নে এগুলো, তোর নাম্বার অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, এরকম আরেকটা খাতা আমি দেখিয়েছি যেটার মধ্যে আছে, এইটাও দেখে নে, ওই মেয়েটারই খাতা, ভীষণ কাটাকুটি পূর্ণ খাতা, এবং এগুলো একটু ইমপ্রেশনটা খারাপ করে। অনেকে বলে হয়তো হাতের লেখার জন্য নাম্বার কমে যায়, একদমই নয়। হাতের লেখা যদি তোমার পরিষ্কার থাকে, যদি কেউ টিচার বুঝতে পারেন, তাহলে তুমি নাম্বার পাবে। কাটাকুটি বেশি করবে না, আর পরীক্ষার প্রথম খাতা তো প্রথম পাতাটাতে একদমই কাটবে না কিছু, একদম যেন নিট অ্যান্ড ক্লিন হয় প্রথম 2-3টে পাতা, এরকম ভাবে লেখার চেষ্টা করবে। এই ছেলেটিকে দেখো, খুব সুন্দর করে লিখেছে, দেখো কোনো কাটাকুটি তেমন নেই, এই জায়গাটা একটু কেটেছে, হ্যাঁ এরকম ভাবে ঘ্যাচ ঘ্যাচ করে কাটবে না। যদি কাটার হয় তাহলে এরকম একটা লাইনে মাত্র কেটে দেবে, এরকম ভাবে, তাহলেই হবে ভাই, আর কোনো চাপ নেই। আর এই যে দেখো মধ্যখানে ডিমার্কেশন লাইন কত ভালো করে দেখো টেনেছে, এবং একটা উত্তরের সাথে আরেকটা উত্তর যে আলাদা সেই বিষয়টা কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, এবং এতে টিচারের নাম্বার দিতেও কিন্তু সুবিধা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই দেখ একদম পরিষ্কার ভাবে লিখেছে, প্রপার ডিমার্কেশন করে, এবং সে ফুল মার্কস গুলো পেয়ে গেছে। আচ্ছা, এটা দেখ হচ্ছে তোদের মাধ্যমিকের খাতার প্রথম পাতাটা থাকবে, এখানটায় তুই খেয়াল রাখিস, তুই নাম লিখছিস, সব লিখছিস, যখন এগুলো ফিল আপ করছিস খুব সাবধানে করবি ভাই। তোর সারা বছরের প্রিপারেশনের ফল কিন্তু এই খাতাটা, সেই কারণে এই জায়গাটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে টিচারকে আবার বলতে যাস না যে আমাকে আরেকটা খাতা দিন। এইসব করলে কিন্তু টিচার একদম সেই বিষয়টাকে এন্টারটেইন করবেন না। সবসময় খেয়াল রাখবি, রোল আর নাম্বার কিন্তু আলাদা হয়, রোল আর নাম্বার অ্যাডমিট কার্ডের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া থাকবে, সেগুলোকে বসাবি। কেউ একসাথে রোল নাম্বার পুরোটা এখানে বসিয়ে দিস না, জানো খুব ভুল করে এগুলো ছেলে মেয়েরা। আচ্ছা, আরেকটা বিষয়, সাবজেক্টের জায়গার মধ্যে প্রপার সাবজেক্টের স্পেলিং লিখবি। অনেকে ম্যাথামেটিক্স বানান জানিস না, বানানটা জেনে ভালো করে বুঝে তারপরে লিখবি কিন্তু ভাই। এবার খুব ভালো করে শোন, এই যে ওপরে জায়গাটা দেখতে পাচ্ছিস লুজ শিট,
তুই যদি এই যে তোর পুরো যে মোটা খাতাটা তোকে দেবে সেইটা শেষ হয়ে যাবার পরে তুই যদি একটা লুজশিট নিস তাহলে এখানে +1 করে দিবি, তুই যদি দুটো লুজশিট নিস তাহলে আবার একটা +1, তুই যদি তিনটে নিস তাহলে আবার একটা +1। এইটা যেন কাউন্টিং এর মধ্যে থাকে। তোকে ওখানকার এক্সামিনার বলুক কি না বলুক, তোকে সেই বিষয়টা কিন্তু জেনে রাখতে হবে যে আমি যতগুলো লুজশিট নিচ্ছি আমি সেগুলো কিন্তু এখানে মেনশন করব। এবং শুধু তাই নয়, যে লুজশিট গুলো তুমি নিচ্ছ যতই টাইম লাগুক লুজশিটের মধ্যে নিজের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। না হলে ওই লুজশিট কোথায় হারিয়ে যেতে পারে তারও ঠিক নেই ভাই। হয় না সচরাচর, বাট যদি হয়ে যায় তাহলে সমস্যায় পড়বে। এমসিকিউ ভিএসকিউ লেখার সঠিক উপায়টা কি শুনে নে। ধর এই হচ্ছে তোর খাতা, খুব ভালো করে দেখে নিবি কিন্তু, হ্যাঁ। এই বরাবর তুই একটা মার্জিন টেনেছিস, এই বরাবর তুই একটা মার্জিন টেনেছিস, এই বরাবর তুই একটা মার্জিন টেনেছিস, এই হচ্ছে তোর পুরো খাতা আছে। এখানটা তোকে এক্সট্রা করে আরেকটা মার্জিন টানতে হবে, হলো এই হবে তোর খাতার প্যাটার্ন। তুই এখানে ধর লিখছিস 1, একের দাগের উত্তর লিখছিস, এখানটা তুই ধর লিখলি 1.1, এই লিখতে আমি শুরু করলাম। 1.1 এর 4টে অপশন আছে, ধর আমার ডি অপশনটা ঠিক, তাহলে আমি এখানটায় লিখবো ডি, অপশন নাম্বারটা লিখবো। তারপরে সম্পূর্ণ বাক্যে পুরো জিনিসটা লিখতে আমি শুরু করব, পুরো বাক্যটা লিখবে। ধরো প্রধান গ্রিন হাউস গ্যাস হলো বলে 4টে অপশন দেওয়া, তুমি এরকম ভাবে ডি অপশন দিয়ে এখানটা তুমি সেই উত্তরটা লিখতেও পারো, নাও লিখতে পারো। আমি বলছি না তোকে এই ডি অপশন দিয়ে তুই আবার পাশে উত্তর লিখ, দরকার নেই, তুই শুধু অপশন নাম্বারটা দে। আর ডি আর এ ভালো করে দিবি কিন্তু, হ্যাঁ। তো তুই ডি দিলি, তারপরে তুই লিখবি প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো, নিচে কমেন্ট করে দে অ্যান্সারটা কি হবে। চল, এবং আরেকটা বিষয় খেয়াল রাখবে, এই যে প্রধান গ্রিন হাউস গ্যাস হলো বলে তুমি যখন উত্তরটা এখানে লিখছো, সেই উত্তরটা তলার মধ্যে কিন্তু আন্ডারলাইন করে দেবে অবশ্যই। শূন্যস্থান বলছি না কিন্তু আমি, নর্মাল এমসিকিউ এর ক্ষেত্রে যেটা মেন উত্তর হবে তার তলায় আন্ডারলাইন থাকবে, পুরো বাক্যে লেখা থাকবে, এবং যেটা অপশন হবে সেই অপশনের নাম্বারটাও এখানে লেখা থাকবে। এই রকম ভাবে তুমি 1.2, 1.3 যেরকম ভাবে নাম্বার দেওয়া থাকবে ওরকম ভাবে নাম্বারিংটা করতে হবে। অনেকে কি করে এই 1, 2, 3, 4 করে না, কেন ভাই? তোকে 2.2 দেওয়া আছে তো 2.2 বসাবি, তোকে 4.12 দেওয়া আছে তুই 4.12 বসাবি, তোকে যেমন তোকে 2.2.1 দেওয়া থাকলে তুই 2.2.1 বসাবি। যেমন প্রশ্ন তেমন তার নাম্বার, তেমনি তার উত্তর হবে। খেয়াল রাখিস কথাগুলো। এবং এইরকম ভাবে তোমাকে লিখতে হবে নাম্বার, অপশন, পুরো বাক্যে। তুমি ভাবছো অনেক সময় লাগবে, প্র্যাকটিস কর, একটা সেট দেই ভাবে, কিচ্ছু সময় লাগবে না। চল, আর যদি একদম লাস্টে থাকিস, যদি দেখিস আর 5 মিনিট বাকি আছে, তখন তো নিশ্চয়ই ভাবে করবি না, তখন জাস্ট উত্তরগুলো লিখে দিয়ে চলে আসবি। এখানটায় 1.1 ডি বসালি, এখানটায় অ্যান্সার, 1.1 1.2 এ বসালি অ্যান্সার, 1.3 সি বসালি অ্যান্সার। কখন? যখন একদম সময় থাকবে না। ঠিক আছে, চলো ব্যাস। আচ্ছা, এবার কি আছে, এরকম ভাবে কোনটা লিখবে শুধুমাত্র এমসিকিউ, তারপরে ভিএসকিউ লেখার সময় যেমনি নর্মাল তোমরা লেখো অ্যান্সার দিয়ে প্রশ্নের নাম্বার দিয়ে অমনি করে লিখবে। মার্জিন টানার সঠিক উপায়, মার্জিন 3 দিকে টানলে ভালো, একটা এদিকে, একটা ওপরে, একটা এদিকে, 3 দিকে টানলে ভালো। 3 দিকে মার্জিন টানাটা নিয়ম, তুই নিচে নাও টানতে পারিস, কিন্তু 3টে দিকে টানাটা উচিত, নিয়ে মধ্যখানটার মধ্যে লেখা উচিত। ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা করে দাদা আমি কি মার্জিন না টেনে খাতাটা মুড়ে নিতে পারি? একদম নয়। প্রথমের পাতাগুলোকে তোমাকে মার্জিন টানতেই হবে, পরে তুমি যখন লুজশিট নেবে তুমি সেগুলোকে চারদিক থেকে একটু মুড়ে লিখতেই পারো, বাট প্রথমে যখন তুমি খাতাটা নিচ্ছ সেখানে অবশ্যই তুমি মার্জিনটা টানবে, কারণ মার্জিনের একটা আলাদাই বিষয় থাকে ভাই, আর মুড়ে লেখার একটা আলাদাই বিষয় থাকে। উই ওয়ান্ট টু মেক আওয়ার খাতা মোর রিপ্রেজেন্টেবল। সেই কারণে আমাদের লেখাটার ওপর, খাতাটার ওপর অনেকটা ফোকাস করতে হবে। আমি একটু দেখবো আমার এই জ্ঞানগুলো রেকর্ড হচ্ছে কিনা, না তো আবার আমাকে জ্ঞানগুলো দিতে হবে। হ্যাঁ, একদম পারফেক্ট রেকর্ড হচ্ছে। মার্জিন টানার সঠিক উপায় হয়ে গেল। আচ্ছা, আর কি কি লিখেছি? লাস্ট এক্সাম সিনড্রোম, এটা খুব ভয়ানক একটা জিনিস। অনেকে কি করে জানিস, শেষ পরীক্ষাটার আগের পরীক্ষাটা দিয়ে আসে, আরে अपुन का एग्जाम खत्म, अब अपुन नेटफ्लिक्स चलाएगा, अपुन का एग्जाम खत्म, अपुन ही डॉन है। তারপরে কি সব গান ফান লাগিয়ে দেবে, স্ট্যাটাস ফেটাস লাগিয়ে দেবে, বন্ধুকে মেসেজ করবে, বান্ধবীকে মেসেজ করবে। করিস না। শেষ পরীক্ষা ক্রাইং ইন দ্য কর্নার, স্মাইলিং ইন দ্য কর্নার, পরের দিন বাম্বু রেডি। খেয়াল রাখবি কথাটা, যারা যারা এটা করেছে তাদের লাস্ট পরীক্ষা খারাপ হয়েছে, তাদের লাস্ট পরীক্ষা খারাপ হয়েছে। অনেক কুড়ে আছে, শেষ পরীক্ষার আগের পরীক্ষা দিয়েছে একদম সোজা ঘুম, আমায় ডাকবে না, আপুনিস ডনে, আজ পরীক্ষা হেভি হয়েছে, কালকে পরীক্ষা আছে তো কি হয়েছে, ঘুমিয়ে, ওই যে তুই ঘুমালি, শেষ। 7টা পরীক্ষার
টোটাল হয়, কিন্তু খেয়াল রাখবে এটা এইচএস এর পরীক্ষা নয় যে টপ 5 কাউন্ট হবে। চল, লাস্ট এক্সাম সিনড্রোম, খুব সাবধান, এক্সপেরিমেন্ট একদম নয় পরীক্ষার হলে। যেটা তুমি পড়ে গেছো, যেটা তুমি একদম পারফেক্ট পারো, যেটাতে তুমি একদম নিজের মধ্যে কনফিডেন্ট 100%, তুমি সেটারই অ্যান্সার করবে। কখনো এক্সপেরিমেন্ট করতে যাবে না। কোন একটা প্রশ্ন লিখে দেখি, যদি নাম্বার পেয়ে যায়, টিচার তো আমরা কাকা হে, এসব করবি না ভাই। কিছু কেটে আসবে না, মানে ধর তুই একটা অঙ্ক করেছিস, হাফ পরিমাণ করে নিয়েছিস, হাফ পর্যন্ত করে ধর মেলাতে পারছিস না, ওই হাফটা রেখে দিয়ে চলে আসবে। প্রপার কোয়েশ্চেন নাম্বার দিয়ে হাফ রেখে দিয়ে চলে আসবে। যদি কখনো মনে হয় কোনো একটা অঙ্ক এমনি একটা গন্ডগোল লাগছে, কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে অঙ্কটা একটুখানি করে দিয়ে চলে আসবে, কিছু একটু লিখে দিয়ে চলে আসবি। উপপাদ্য কিছু পারছিস না, হেডিংটা করে দিয়ে একটু ছবি আঁকার চেষ্টা করবি, একটু শিকার ফিকার লিখে দিবি, শিকারটাকে উপপাদ্য হেডিংটা টুকে দিয়ে চলে আসবি শিকারের মধ্যে। 1.5 তো পেয়ে যাবি ভাই, 2 পেয়ে যাবি, একটু প্রামাণ্য লিখে দিয়ে চলে আসবি। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, 1.5 2 পেয়ে যাবি ভাই। সেই কারণে কিচ্ছু কেটে আসবি না, যেটা লিখে দিয়েছো তো লিখে দিয়েছো, কিচ্ছু আমি কেটে আসবো না। হ্যাঁ, তুমি যেটা লিখেছো ওটা ভুল লিখেছো, তুমি এটা ঠিকভাবে পারবে তো অবশ্যই এটা এক লাইনে কেটে পরে আবার লিখবে। বাট যদি তোমার মনে হয় যে লাস্টে আমি লিখছি, টিচার খাতা কাটতে আসছে, আমি পুরোটা কেটে দিলাম যেটুকু লিখে, একদম না, লিখে দিয়েছো লিখে দিয়েছো, ঠিক আছে। গ্রুপ জাম্প নয়, মানে ধরো তুমি গ্রুপ এ লিখছো, তো গ্রুপ এর মধ্যে তুমি অল্টার করতে পারো, গ্রুপে 2 নম্বর প্রশ্ন আগে লিখলে, 3 নম্বর প্রশ্ন, তারপরে 1 নম্বর প্রশ্ন, তারপরে। বাট গ্রুপ এ লিখতে লিখতে আমি গ্রুপ বি তে চলে গেলাম, আবার আমি গ্রুপ বি লিখতে লিখতে আবার আমি গ্রুপ সি তে চলে গেলাম, আবার গ্রুপ সি লিখতে লিখতে আবার আমি গ্রুপ বি তে ফেরত এলাম, ওরকম হবে না। একটা গ্রুপ কমপ্লিট করবে, তারপর আরেকটার মধ্যে যাবে, ঠিক আছে। এগুলো খুব দরকারি একটা ইনফরমেশন, এগুলো কিন্তু ভালো করে জেনে যাবি। আলোর আঁকায় কিন্তু অ্যারো দিতে একদম ভুলবে না। আলোর আঁকা তোমার পুরো নাম্বার চলে যাবে যদি তুমি অ্যারোটা না দাও, খেয়াল রাখবে। নেক্সট, পয়েন্ট করে করে লিখবে যে কোনো জিনিস, আমি তোকে একটু আগে দেখালাম, বুলেট পয়েন্ট করে করে দিবি। যে কোনো জায়গায় তুই একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছিস, কিছু স্পেসিফিক পয়েন্টস অ্যাড করছিস, প্রপার ডিমার্কেশনস গুলো থাকে, প্রপার সেই নোটেশনস গুলো থাকে যে আমি এখানে পয়েন্ট অ্যাড করছি, এবং লেখার মধ্যে পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে, নাম্বারটা বেশি পাবে। নেক্সট, রেজিস্ট্রেশন আর রোল নাম্বার বারবার চেক করবে। এই জায়গাটায় কিন্তু অনেক ছেলে মেয়ে ভুল করে এবং অনেকের রেজাল্ট নট ফাউন্ড আসে, খুব আনফরচুনেট, বাট আসে। ভুল রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোনো একটা পরীক্ষাতে লিখে দিয়ে চলে আসে বারবার, এবং খুব কম হলেও এটা হয়েছে। সেই কারণে একটু সাবধান, রেজিস্ট্রেশন রোল নাম্বার খুব ভালো করে পরীক্ষার হলে চেক করবে। নেক্সট, সময়ের আগে পৌঁছে যাবে। ভাই তুমি সারা বছর যথেষ্ট পড়ে ফেলেছো, সেই কারণে আর শেষ দিনে বাইকের মধ্যে যেতে যেতে ঝুলতে ঝুলতে পড়তে পড়তে যাওয়ার কোনো মানে হয় না। সেই কারণে প্রপারলি আগের দিন রাত্রিবেলা পুরো ব্যাগপত্র গুছিয়ে নেবে। ওই পরীক্ষায় যাওয়ার আগে 10 মিনিট আগে মাকে বলছি, ও মা আমার জামা দাও তাড়াতাড়ি, একদম না। অনেক ভালো, অনেক সময়ের আগে পৌঁছে যাবি, ভগবানকে প্রণাম করে যাবি, সবকিছু ঠিক হবে। যা পড়েছিস, যদি তুই ওয়াইজ থেকে থাকিস, যদি তুই প্রপারলি প্রিপারেশন করে থাকিস, তোকে কেউ আটকাতে পারবে না, আমি তোকে বলে রাখছি। প্রথম 1 ঘন্টা খুব সাবধান ভাই, প্রথম 1 ঘন্টা তুই বুঝতেই পারবি না কি করে সময় কাটবে। তুই আমার কথাটা মিলিয়ে নিবি, তুই ঘড়ি দেখবি না, লিখতে 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 দেখবি কখন তোর 1 ঘন্টা কেটে গেছে, এবং দেখবি হয়তো যে 1 ঘন্টা তোর 10-20 নম্বর লেখা হয়েছে। খুব সাবধান, খুব খুব সাবধান। অনেকে তাও হয় না, ভাবে আমি কি করছি। আর অনেকে একটু ইম্যাচিওর হয়, বড় কোশ্চেন লিখছে, দেখছে আমার কিছুই হয় না। তুই একটু বড় কোশ্চেন লিখেছিস, সেই সময় যদি শর্ট কোশ্চেন করতিস তাহলে তো অনেক নাম্বার হয়ে যেত। আর এটা টিচারকে জেনে নেবে যে আমি কি বড় কোশ্চেন আগে শুরু করতে পারি, নাকি আমাকে শর্ট কোশ্চেন 1 নম্বর থেকেই শুরু করতে হবে, এটা প্রপারলি জেনে নেবে। এক একজন এক্সামিনার এক এক রকম বলেন এটা, ঠিক আছে। বাট আমার মতে সবসময় বড় কোশ্চেন, কিছু কিছু এক্সামে বড় কোশ্চেন আগে করা উচিত, যেমন অঙ্কের ক্ষেত্রে। কিছু এক্সামে শর্ট কোশ্চেন আগে করা উচিত, যেমন লাইফ সায়েন্স, ভূগোল, এগুলোর ক্ষেত্রে। হলে গিয়ে এগুলো একদম করবে না। ওই যে ঢুকলাম, কিরে ভাই কেমন পড়ে এসছিস রে, অ্যাডভেঞ্চার একাডেমি থেকে তুইও পড়েছিস না, ফিজিক্যাল সায়েন্সে তো কাঁপিয়ে দেবো, আর এই পরীক্ষাটা কি করবো ভাই, এগুলো একদম নয়। হলে যাবে, চুপচাপ বসে থাকবে, চুপচাপ ভাববে আমি কি করে লিখবো, কি করে করবো, বেশিক্ষণ টাইম পাবে না, কেউ ঘাবড়ে যাবে না। ওভার এক্সাইটমেন্ট নয়, পরীক্ষা দিয়ে বেরিয়ে আরে না 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 না, আমার তো পরীক্ষা হেভি হয়েছে, তুই পড়াশোনা করিসনি। তোকে বলেছিলাম অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা দেখ, এইরকম ফিজিক্যাল সায়েন্স আমি তো কাঁপিয়ে দিয়ে এসেছি, তোর তো কিছু হয়নি, দেখা যাবে তোর থেকেও বেশি পেয়ে যাবে। একদম ওভার এক্সাইটমেন্ট নয়, একদম চুপচাপ রিল্যাক্স রিল্যাক্স। আর বাইরে বেরিয়ে কিছু কাকু থাকে দেখবি, এই যে কি তোমার অ্যান্সারটা কি হয়েছে, তুমি এ লিখেছো, আমার ছেলে তো বি লিখেছে, বি লিখেছিস, একদম নয়, এগুলো একদম করতে যাবি না। নেক্সট, ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যাবি পরীক্ষার হলে, ঠিক আছে। কোনো কাঠের বোর্ড ফোর্ড কিছু না, যেন এপার ওপার দেখা যায় এমন বোর্ড নিয়ে যাবে। হাইলাইট আর আন্ডারলাইন, দেখ ভাই হাইলাইট পেন ফেন হোয়াইটনার এসব নিয়ে যাবি না কিন্তু।
আন্ডারলাইন করতে হলে ধর কোনো একটা উত্তরের মধ্যে তুই একটা প্রপার বড় উত্তর লিখেছিস, তুই কোনো একটা লাইন দেখাতে যাই টিচারকে যে দেখো দেখো কি আর লিখেছি, তাহলে ওখানে একটা অন্য কালির পেন দিয়ে আন্ডারলাইন করে দিবি, ঠিক আছে? চলো, ফ্রিকুয়েন্ট পেন চেঞ্জ একদম না। অনেকে কি করে এরকম লিখছে, হ্যাঁ একটা অন্য পেন, হ্যাঁ হ্যাঁ ওইসব নয় ভাই, একটা পেন যথেষ্ট। অনেকে কোয়েশ্চেন নাম্বার দেয় অন্য কালিতে, আবার লেখে অন্য কালিতে। আরে কি ভাই এসব? হ্যাঁ, তুই কোনো একটা পয়েন্ট লিখছিস, হ্যাঁ ভারতের কৃষিকাজের এই ফ্যাক্টর গুলোর উপর নির্ভর করে, তুই তার আন্ডারে পয়েন্টস গুলোকে একটা কালিতে লিখলি, ব্যাখ্যাটা একটা কালিতে লিখলি, তারপরে কোয়েশ্চেন নাম্বার একটা কালিতে। এসব করিস না ভাই, ব্যাস হয়ে গেল তো। সব জ্ঞান শেষ, এবার তোদের পালা। আমার কাজ আমি করে দিয়েছি, এবং আমি একদম যেন প্রাউডলি বলতে পারি যে আমার 2026 মাধ্যমিকের ব্যাচ একটা বেস্ট ব্যাচ বেরিয়েছিল, যারা কাঁপিয়ে দিয়েছিল, যাদের রেজাল্ট আমি বোর্ডের মতো ধরাতে পারিনি। এই কথাটা যেন মুখ থেকে বেরোয়, তোরা টেস্টে কাঁপিয়েছিস, তোদের উপর অনেক ভরসা আছে আমার। আমার ধামাকা ব্যাচের স্টুডেন্ট হোক, আমার ইউটিউবের স্টুডেন্ট হোক, যারাই আমার কাছে পড়েছিস, ওয়াইসলি পড়েছিস, তোদের পরীক্ষা অনেক ভালো হবে। আমি তোকে বলছি, তুই কোনো চিন্তা করিস না। তুই যদি প্রপারলি পড়ে থাকিস, তুই যদি সৎভাবে পড়ে থাকিস, তুই যদি নিজের প্রতি বিলিভ রেখে থাকিস, জাস্ট কিছুদিন ওয়েট করে যা, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। খেয়াল রাখবি একটা কথা, জীবনে কেউ কখনো ঠকে না। তুই যদি কোনো কিছুর জন্য সত্যি পরিশ্রম করিস, হয়তো কোনো সময় তুই সেই বিষয়টার ফল পেলি না, আপসেট হওয়ার কারণ নেই। তুমি কখনো না কখনো তোমার পরিশ্রমের দাম তুমি পেয়ে যাবে ভাই। সেই জন্য সবসময় মানুষের যেটা সে চায় সেটাই সবসময় হয় না, তারপরে সবসময় জীবনে আপসেট হয়ে যেতে নেই। মনে রাখবি, লাইফ ইজ নট আ সিঙ্গেল এরকম লাইন, লাইফ ইজ দিস। এবং তুমি আগেই এগোচ্ছ ভাই। হ্যাঁ, তুমি কিছুক্ষণের জন্য ড্রপ হতে পারো, বাট তুমি আলটিমেটলি এখানেই পৌঁছাবে। এবং খেয়াল রাখবি, যদি তোর সাথে সবকিছুই ভালো হতে থাকে, তাহলে মাথায় রাখবি যে খারাপ ইজ ইট টু কাম। আর যদি জীবন কখনো কখনো একটু খারাপ হয়ে যায়, তাহলে মনে রাখবি ভালো হবেই। লাইফ ইজ নট জাস্ট ডাউন, জাস্ট আপ, লাইফ ইজ দিস। এসি প্রবাহ ভাই, ডিসি নয় কিন্তু, ঠিক আছে? খুব ভালো করে চলিস, খুব ভালো করে পড়িস, খুব ভালো করে শিখিস, খুব ভালো করে এগিয়ে যা। সবে তো জীবন শুরু, সবে তো যাত্রা শুরু, এখনো বহু দূর যাওয়া বাকি। 11-12 আছে, আর যাদের সাথে আর্টস কমার্সে আর দেখা হচ্ছে না, তোরাও জীবনে খুব ভালো করে পড়তে থাক ভাই, অনেক শাইন করে ফেল। আগে মাধ্যমিকটা কাঁপিয়ে দে তোরা প্রত্যেকে, ইরেসপেক্টিভ অফ এভরিওয়ান, যারা যারা যে কিছু নিয়ে পড়তে চাইছিস, যা করতে চাইছিস জীবনের, সব কিছুকে সরিয়ে রাখ কিছুদিনের জন্য। শুধু খেয়াল রাখ, আমাকে মাধ্যমিক কাঁপাতে হবে। আমি যা করব তারপরে দেখা যাবে, আমি যার বাড়ি যাব তারপরে দেখা যাবে, যেখানে ঘুরতে যাব তারপরে দেখা যাবে, যার সাথে কথা বলবো যেখানে যাব সেখানে দেখা যাবে। আমাকে এই 7টা দিন, এই যে 20টা দিন, 10টা দিন আছে, আমাকে নিস্তব্ধ হয়ে যেতে হবে, আমাকে নিশ্চুপ হয়ে যেতে হবে, আমাকে নিখোঁজ হয়ে যেতে হবে, যেন আমি যখন বেরোবো তখন যেন আমি সাউন্ড করবো না, আমার রেজাল্টটা সাউন্ড করবে। এরকম একটা ব্যাপার নিয়ে থাকতে হবে ভাই, আর কোনো ফটর ফটর নয়। আমি এটা করে নিচ্ছি, আমি এটা করে নিচ্ছি। আমাকে একজন বলছে, আমি একজনকে বলছি, ভাই 90-95 মতো হয়ে যাবে। দাদা তুমি আমাকে হালকায় নিয়ে নিচ্ছ, আমি তো 99 পেয়ে যাবো। আরে একদম সাউন্ড কোয়াইট, বাকি সাউন্ড তো রেজাল্ট করবে। একদম বিলিভ করো নিজের উপর, ভরসা রাখো, বলো জয় ধামাকা, লেগে পড়ো।